নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। লাইভে আসা মানে আপনারা জানেন ডাক্তারবাবুদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, একটা আন্তরিকতা তৈরি হয়। আপনারা আপনাদের সমস্যা সম্বন্ধে জানাতে পারেন, শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা, এছাড়া মানসিকভাবেও যদি কোনোভাবে সমস্যা আসে সেটাও আপনারা কিন্তু কনসাল্ট করতেই পারেন। অবশ্যই আজকে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট। এবং আমরা অবশ্যই কিভাবে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কিন্তু ভীষণভাবে মানুষকে একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছেন এবং ভীষণ ভালো মানুষ ভালো আছেন। সবচেয়ে বড় কথা, ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। এবং আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি প্রাচীন চিকিৎসা যার কোনো সাইড এফেক্ট আপনারা জানেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যার কোনো রাসায়নিক কেমিক্যালস দিয়ে তৈরি হয় না ওষুধ, এবং যার কোনো অপারেশন নেই। একেবারে উইদাউট অপারেশন ছাড়াই আপনারা কিন্তু ভালো হয়ে যাচ্ছেন এবং সারা জীবন কিন্তু আপনাদের ওষুধ খেতে হচ্ছেন। এটা হলো আরও বড় কথা, যেটা আমরা অনেক সময় ভাবি সকালে উঠেই মনে আমাদের ওষুধ চলবে তো চলবে, সেটা সারা জন্ম ধরে চলে যতক্ষণ আমরা বেঁচে থাকি, কিন্তু একেবারেই সেই নয়। আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি প্রাকৃতিক চিকিৎসা যার মাধ্যমে আপনি কিন্তু প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ সেই চিকিৎসার মাধ্যমে সেই উপাদান দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটাকে কিভাবে আপনার শরীরে ইনপুট করে আপনার সুস্থতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অবশ্যই আজকে কিন্তু আমাদের সেইভাবে আলোচনা আমরা রেখেছি এবং সাজিয়েছি আমাদের যে সমস্যাটি খুব ভাইটাল একটি সমস্যা, যেটা হলো পেটের সমস্যা। শীতের সময় তো একটা গ্যাস ফর্ম করে এবং নানান ভারী জিনিস পড়া থাকলে এগুলো এক একটা সমস্যা তৈরি হয়, কিন্তু পেটের সমস্যা যে কী একটা ক্রনিক জায়গায় তৈরি হতে পারে, একটা ছোট পেটের সমস্যা থেকে যে একটা বড় রোগের সৃষ্টি হতে পারে, সেটা নিয়েই কিন্তু আজকে আমরা জানবো। এবং তার সঙ্গে তো গ্যাস, অ্যাসিডিটি, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আজকে আমাদের ওভারঅল আলোচনা চলবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমে আমি বললাম আজকের একটি যে আলোচনাটা আমরা রেখেছি, যেই টপিকটি রেখেছি পেটের সমস্যা, এটার থেকে কিভাবে আমরা প্রিভেন্ট করব পেটের সমস্যা, যাতে আমাদের শরীরকে কোনোভাবে কাহিল না করে দেয় কোনোভাবে। তখন পেটের সমস্যা থাকা মানেই কিন্তু আমরা যে কোনো জায়গায় যাব, কর্মক্ষেত্র হোক বাড়িতে হোক, একটা যেন টেনশনের মধ্যে থাকতে হয়, একটা অ্যাংজাইটির মধ্যে থাকতে হয় যে আমার একটা পেটের সমস্যা মানে এক্ষুনি মনে আবার একটু পটি যেতে হবে, এখানে যেতে হবে, সেখানে, মানে এই চিন্তাতে আমরা সর্বক্ষণ কিন্তু কর্মের ক্ষেত্রে আমরা কিন্তু মনোনিবেশ করতে পারি না। আমরা সে বিষয়ে আজকে জানবো যে কিভাবে এটা প্রিভেন্ট করা যায়। খাদ্য তালিকা বা লাইফস্টাইল হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি আমাদের একটা পরামর্শ দেবেন, সুপরামর্শ। দেখুন, আমাদের যে পেটের সমস্যা আছে, পেটের সমস্যা থেকে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। মানে পেটের যখন আমাদের প্রপার ফাংশন করে না, পেট যখন ঠিক মতো কাজ করে না, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। আগে একটু তার নামগুলো কিছু আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, পেট যখন আমাদের ঠিক মতো কাজ না করে, তখন দেখি যে আমাদের কারো কারো খুব বেশি অ্যাসিড হচ্ছে পেটে। অ্যাসিড হয়ে কি হয়, কারো দেখা যাচ্ছে বুক জ্বালা করছে, কারো হচ্ছে মানে টক একটা ঢেকুর উঠছে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাই। অনেক সময় দেখা যায় যে বুক জ্বালাও করে, এটা একটা খুব চেস্ট বার্ন যেটা আমরা বলি, এগুলো হয়। আবার অনেক সময় দেখা যায় কারো খুব গ্যাস হয়ে গেছে। গ্যাসটা কেমন, পেটের মধ্যে যেন পেটটা যেন ফুলে রয়েছে, পেটটায় কোনো যদি পেটের মধ্যে থাপ্পড় দেওয়া যায় যেন একটা ডাকের মতো আওয়াজ হচ্ছে, কোনো খিদে পাচ্ছে না, কোনো খাওয়ার কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে অনেক সময় সেখান থেকে বুকে পিঠে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, যদি কারো বাতের ব্যথা থাকে সেই ব্যথা বেড়ে যাচ্ছে। এরকম গ্যাসের কিন্তু বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই। আবার একটা সমস্যা দেখি কারো কারো ক্ষেত্রে পেটের গন্ডগোলই থেকেই সেগুলো হয়, সেটা হচ্ছে কনস্টিপেশনের সমস্যা। কনস্টিপেশনের সমস্যাটা কি, যে পায়খানা পরিষ্কার না হয় রেগুলার, কিন্তু আমরা যেহেতু খাচ্ছি তার কিছুটা আমাদের শরীরে পুষ্টি হিসাবে চলে যাচ্ছে, যেটা বেঁচে যাচ্ছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, ধরুন একটা আখের কি হয়, আমরা কি করি, আখটা যখন দেখি, আখের রস যে খাই আমরা, দেখি যে একজন ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আখ থেকে রসটা বের করে দিল। রসটা হচ্ছে ভালো, সেটা খাওয়ার উপযুক্ত, এবং ছিবড়েটা কিন্তু ফেলে দেওয়া হয়। শরীরের মধ্যেও কিন্তু এমন হয় যে আমরা যা খাবারই খাই তার থেকে একটা
যেটাকে পুষ্টি বলি, নিউট্রিশন বলি, যেটা শরীরের উপযুক্ত, শরীরের প্রয়োজন, শরীরের ভালো করে, সেটা আমরা আমাদের শরীরে ব্লাডে চলে যাবে। বাদ বাকি যেটা, সেটা কিন্তু আমাদের মল হয়ে শরীর থেকে বেরাবে। তাহলে আমাদের যদি রেগুলার পায়খানাটা পরিষ্কার না হয়, তাহলে আমার ওই শরীর থেকে ওই খারাপ জিনিসটা বেরিয়ে যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে ওটা জমে জমে কনস্টিপেশন যখন হচ্ছে, বিভিন্ন সমস্যা। দেখুন, একটার সাথে আরেকটা রিলেটেড। যখন কনস্টিপেশন হয়, যদি রেগুলার আপনি জোর করে করে পায়খানা করতে হয়, রেগুলার যদি এরকম হচ্ছে, বা কারোর ডেইলি হচ্ছে না, 2 দিন বাদ দিয়ে, 3 দিন বাদ দিয়ে, 1 দিন বাদ দিয়ে পায়খানা হচ্ছে, অনেকের এটা হ্যাবিট থাকে যে ডেইলি পায়খানা করার টেন্ডেন্সি নেই, যখন পাবে যাব, এটা না, নিয়ম করতে হবে। নিয়ম করলেই, যখনই আপনি একটা নিয়ম করবেন, দেখবেন ঠিক সেই সময়টা কিন্তু আপনার সেই জিনিসটা হবে। ঠিক আছে, সেটা খিদে হোক, খাবার ব্যাপার হোক, পায়খানা করার হোক, ঘুমের ব্যাপার হোক, সব কিছুতে, কিন্তু কাজের ব্যাপার হোক, সব কিছুই। তো রেগুলার যদি সেই জোর করে করে কারো মল ত্যাগ করতে হয়, পায়খানা কষে গেছে, তাহলে যে আমাদের রেকটামটা, যেই জায়গা দিয়ে আমাদের পায়খানাটা বেরায়, মল দাঁড়টা, সেখানে কিন্তু আস্তে আস্তে ঘষা খাবে, ক্ষতি হবে, এবং একটা টাইমে সেখান থেকে কিন্তু ব্লাডও বেরাবে, এবং আস্তে আস্তে দিনের পর দিন এটা চলতে থাকতে থাকতে দেখা যাবে কারো পাইলস হয়ে গেছে, কারো ফিশার হয়েছে, কারো ফিস্চুলা হয়েছে। এই যে রোগগুলো, একটার সাথে কিন্তু আবার আরেকটা রিলেটেড। অনেক সময় পেটের সমস্যা থেকে দেখা যায় যে আমাদের লিভারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসছে, যেখান থেকে লিভারের অনেকগুলো আবার রোগ সৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা জিইআরডি বলছি, যে অতিরিক্ত অ্যাসিডিটি, যেটা অ্যাসিড রিফ্লেক্স বলা হয়, সেটাকে জিইআরডি। আবার আইবিএসও বলা হয় আরেকটা রোগকে, ইরিটেবল বাউল সিনড্রোম। মানে আমাদের যে পায়খানাটা, সেটা ঠিক হয় না, কখনো পাতলা হয়, কখনো কষা হয়, কখনো নর্মাল হয়, এবং সবসময় যেন একটা টেন্ডেন্সি যে আবার হবে, আবার হবে, হয়তো হবে না, কিন্তু মনে হয় না গেলে ভাল লাগছে না, মন অস্বস্তি লাগছে, বাইরে যেতে ইচ্ছা করছে না, ভয় একটা, বাইরে যদি বাইরে পেয়ে যায়, এই ব্যাপারটা ইরিটেবল বাউল সিনড্রোম। তো এরকম নানা অনেক রোগ আছে যেটা পেট থেকে হয়, এবং তার বিশেষ কারণ হচ্ছে, আমাদের প্রথম যে কারণটা, সেটা হচ্ছে খাদ্য খাবার। একদম, আমরা সে বিষয়ে জানবো অবশ্যই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি আমার চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে, আচ্ছা। বয়স কত? বয়স 27। 27। আপনার বাইরের খাওয়া দাওয়া কেমন খান আপনি? বাইরে মোটামুটি কম। কম খান। আর পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ, না একদিন ছাড়া ছাড়া যায় বলছি। রেগুলার হয় না, ঠিক আছে। পায়খানা কেমন হয়? কষা হয়? হ্যাঁ কষে গেছে পায়খানা, কষা হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আর শরীরে আর কোথাও কোনো ব্যথা আছে, পেটে বা কোথাও? পেটটা মাঝে মাঝে ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। আপনার চুল পড়ছে আপনি বললেন, ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, চুল আমাদের এমন একটা জিনিস, যেটা হচ্ছে আমরা যে বাইরের দিকটা দেখি, সেটা হচ্ছে মৃত, তার কোনো নার্ভাস সিস্টেম নেই, সে বেঁচে থাকে না। বেঁচে থাকে আমাদের চুলের ভেতরে যে অংশটা, গোড়াটা, এবং সেখান থেকেই চুলটা যখন তৈরি হয়ে ভেতর থেকে লম্বা হয়ে বড় হতে থাকে, তারপরে আস্তে আস্তে ওটা বাইরের দিকে চলে আসে, ঠিক আছে। বাইরের দিকেরটা আমরা বলতে পারি আমাদের স্ক্যাল্প বা আমাদের মাথাকে প্রোটেক্ট করার জন্য ভগবান দিয়েছে, এবং তার সাথে সাথে দেখতেও ভালো লাগে, এটা একটা। যদি আপনি বাইরে থেকে শুধু কিছু তেল মেখে রাখেন, তাহলে কিন্তু চুল আপনার ঠিক থাকছে না। আপনার কি করতে হবে? স্ক্যাল্প মানে আমরা টাক যেটা বলি, তার যত্ন নিতে হবে। তার পাশাপাশি দেখতে হবে ভেতরে কি সমস্যা হয়েছে, তার যত্ন নিতে হবে। স্ক্যাল্পের যত্ন আপনি কিভাবে নেবেন? প্রপার শ্যাম্পু করতে হবে, ঠিক শ্যাম্পুটা যেটা দরকার চুলের জন্য, সেইটা। যদি আপনার ড্যান্ড্রাফ থাকে, তাহলে লোশন ব্যবহার করতে হবে, ড্যান্ড্রাফটা যাতে বাড়তে না পারে, সেটাকে যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য লোশন ব্যবহার করতে হবে। এবং তার পাশাপাশি নতুন করে আর যাতে ড্যান্ড্রাফ তৈরি না হয়, আর যে ড্যান্ড্রাফটা আছে সেটা যাতে ধ্বংস হয়ে যায়, তার জন্য ট্রিটমেন্ট আছে। এনবিপিতে তার ট্রিটমেন্ট পাওয়া যায়, এবং যে লোশন শ্যাম্পু বললাম সেটাও এনবিপিতে আছে, লাইলিগেন্স ব্র্যান্ড নামে। তো এই পুরোটা যদি আপনি একসাথে করেন, তাহলে দেখবেন চুল পড়াটা নর্মাল হয়ে যাবে। চুল সবার পড়তে হবে, কারণ পুরনো চুল যখন বয়স হয়ে যায়, সে পড়ে আবার নতুন চুল হবে। এইভাবে করে কিন্তু চুলের একটা জীবনচক্রটা চলে, ঠিক আছে। এবার যদি আপনার সময়ের আগে চুলগুলো পড়ে যাচ্ছে, তার মানে ওই চুলটা
একটা টাইমের পর আর হবে না, তখন কিন্তু আপনার মাথায় টাক পড়া শুরু হয়ে যাবে। তো এটাকে ফেলে রাখবেন না। চুল যত প্রত্যেক দিনই কিন্তু চুল এমন একটা জিনিস, প্রত্যেক দিনই কিন্তু তার ক্ষতি হতে থাকে, ঠিক আছে? তাই আপনি আমাদের প্রোগ্রামটা দেখলেন, জানতে পারলেন, হেল্পলাইন নাম্বার একটা কল করুন, এসে আমাদেরকে দেখান, যাতে আপনার এই চুলের প্রবলেমটা তাড়াতাড়ি ঠিক করা যায়। একদম, আমরা সত্যি তাই। তখন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন আপনারা বিভিন্ন রোগের চিকিৎসা করছেন, ক্রনিক ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন জটিল কঠিন রোগগুলোকে যেমন এখানে কিওর হচ্ছে, তেমনই কিন্তু স্কিন ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রিটমেন্টটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেখানে করা হয় এবং ভীষণভাবে মানুষ কিন্তু উপকার পাচ্ছেন। এবং তার সঙ্গে তো পঞ্চকর্ম থেরাপি, এটাও একটা বিশেষত্ব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বন্দনা দিয়ে বলছি। বলুন বন্দনা, আচ্ছা বলুন কি সমস্যা? আমার বয়স হচ্ছে 36। 36, আমার খাওয়ার পরে পেটটা খালি বুটবাট করে, আর মানে অম্বল গলা জ্বালা জ্বালা করে। আচ্ছা, আপনার পায়খানা কেমন হয়? পায়খানা আমার পরিষ্কার হয় না, সারাদিন এখন 2-3 বার যেতে হয়, 3-4 বার। পরিষ্কার হয় না, তাই তো? না, আচ্ছা, আর যে আপনি খাবার খেলে ভুটভাট করে যেটা বলছেন, তারপরে গ্যাস হয়ে যায়, কি ধরনের খাবার খান আপনি? এই বাড়ির সবাই তেল মশলা যেরকম খায় আমি সেরকম। তেল মশলাটা কি একটু বেশি হয়? বেশি সারাদিন যেরকম হয় আর কি, একদম যে করা সেরকম না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় আজকে দেখছি 10-12 দিন মতন হয়ে গেল। আগে হতো না এই নতুন করে হয়েছে এটা? না, আগে আমার এত অম্বল হচ্ছে না, এই দেখছি কয়েকদিন ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আমায় বলুন তো, আপনি দুপুরের খাবার কটায় খান? 1:30 হয়ে যায়। আর সকালবেলা ব্রেকফাস্টে কি খান? মুড়ি খাই। তার সাথে কি থাকে? মুড়ি, আলু ভাজা, কোনদিন ছোলা সিদ্ধ। চপ টপ থাকে কি? না, সব খাইলাম। ছোলা, আলু ভাজা, মুড়ি, ঠিক আছে। আপনি শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি ব্যাপারগুলো কেন হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে খাবারগুলো, সেই খাবারের মধ্যে যদি সবার সব কিছু সহ্য হয় না, কারণ সবার শরীরের গঠনটা আলাদা, ঠিক আছে? সেই হিসাবে আপনার যদি দেখা যাচ্ছে কিছু কিছু খাবার হয়তো আপনার হজম হচ্ছে না। প্রথম কথা হচ্ছে লিভারকে ঠান্ডা রাখতে হয় সব সময়। লিভার যদি ঠান্ডা থাকে তাহলে লিভারের কাজ ভালো করে করতে পারে, লিভারের ক্ষতি হয় না এবং লিভার ঠিক থাকে। ঠিক মতো যখন থাকবে তখন পেটও গরম হবে না, ঠিক আছে? লিভারকে ঠান্ডা রাখলে পেটও ঠিক থাকে। তাহলে লিভার ঠান্ডা রাখার জন্য আমার কি কি খাদ্য খাবার খেতে হবে দেখবেন, বিশেষ করে বিভিন্ন জায়গায় গ্রামের দিকে বেশি পাওয়া যায়, ডাব পাওয়া যায়, যেটা আমাদের শহরে পাওয়া যায় কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল হয় না সব সময়, ঠিক আছে? তো ডাবটা কিন্তু সবাই খাওয়ার উচিত, রেগুলার না হলেও মাঝে মাঝেই কিন্তু ডাব খাওয়া উচিত পেট ঠান্ডা রাখার জন্য। যদি ডাবের সমস্যা থাকে তাহলে একটা কাজ করবেন, রাত্রেবেলা মৌরি ভিজিয়ে রেখে দেবেন, কাঁচা মৌরি। যেই মৌরিটা ভাজা হলুদ রঙের ওই মৌরিটা না, কাঁচা মৌরি, সবুজ রঙের মৌরি কিনতে পাওয়া যায়, ঠিক আছে? সেই মৌরিটা একটু ছোট হয়, সেই মৌরিটা এনে ভালো করে ধুয়ে তারপরে একটু ভালো জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন। ওটা সারা রাত ওই মৌরিটার থেকে রসটা বেরিয়ে যাবে ওই জলটায়, পরের দিন ওই জলটা খাবেন, খালি পেটে খাবেন। যাদের অ্যাসিডের সমস্যা আছে তারা কিন্তু ফার্স্ট এই জলটা খাবেন, ঠিক আছে? হালকা একটু গরম করে নিতে পারেন, আরও ভালো। তো জলটা খাওয়ার আধ ঘন্টার মধ্যে কোনো খাবার খাবেন না। এবার যে আপনি ঘুম থেকে উঠলেন তার মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট করতে হয়, যেহেতু সারাদিন সারা রাত পেট খালি থাকে, কিছু খাওয়া হয় না, জলও খাওয়া হয় না ঘুমিয়ে পড়লে, তো ওটা খেতে হবে। ব্রেকফাস্টটা খুব হালকা করবেন, যত হালকা পারেন, ঠিক আছে? অল্প পরিমাণে মুড়ি খেতে পারেন আপনি, যেহেতু মুড়ির হ্যাবিট। মুড়িটা খাওয়ার আগে মুড়িটা ভাজার সময় কিন্তু ইউরিয়া দেয়, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, বা বেশি নুন থাকে অনেক সময়, মুড়িটাকে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে নর্মাল একটু ভালো জল দিয়ে মুড়িটাকে মেখে তার মধ্যে পারলে একটু আপনি বাতাসা দিয়ে দিন, বা একটু গুড়, সবচেয়ে ভালো হচ্ছে গুড় দিয়ে দিন। গুড় দিয়ে মেখে ওই খাবারটা খাবেন, মুড়িটা। কোনো ভাজা পোড়া দিয়ে খাবেন না, মানে তেলে ভাজা তারপরে ছোলা বা কিছু দরকার নেই, যেহেতু আপনার পেটটা একটু ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে। এইবার আপনি ধরুন ঘুম থেকে উঠলেন 7টা,
8টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেল, দুধ চা খাওয়াটা বন্ধ করুন। দুধ চা খাওয়াটা খাবেন না, চা খেলে লাল চা খাবেন গুড় দিয়ে, এটা সবচেয়ে ভালো। তারপর আপনি লাঞ্চটা মোটামুটি 1টার মধ্যে করা শুরু করুন, এবং লাঞ্চে দেখবেন সবজিটা বেশি রাখবেন, পাতা সবজি না, সবুজ বা যে কোনো সবজি, পাতা সবজি না, মানে শাক না, শাকটা আপাতত খাবেন না। আপনি এখন ধরুন যেগুলো পাওয়া যাচ্ছে, পটল পাওয়া যাচ্ছে, ঝিঙে পাওয়া যাচ্ছে, স্কোয়াশ পাওয়া যাচ্ছে, পেঁপে পাওয়া যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো আপনি, বা ধরুন গাজর, বিনস, যা যা পাওয়া যাচ্ছে তার কিন্তু আপনি সবজি বানিয়ে খাবেন। কয়েকটা সবজি আপনি এখন খাবেন না, সেটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মিষ্টি কুমড়ো আর তেঁতুলের টক। এই কয়েকটা জিনিস আপনি কিন্তু খাবেন না, কোনো কোনো কিছুতেই খাবেন না, মানে রান্না করে কোনোভাবেই খাবেন না আর কি, ঠিক আছে? এখন বন্ধ রাখুন। এগুলো শরীরের মধ্যে গ্যাসের সৃষ্টি করে, আরও বেশি বাড়িয়ে দেয় গ্যাস, আর খুব গরম করে পেট, ঠিক আছে? এগুলোকে এখন আপনি বন্ধ রাখুন। বিকেলবেলা হালকা টিফিন করুন, একদম হালকা। যদি মুড়ি খাওয়ার হ্যাবিট থাকে, অতিরিক্ত ওজন না থাকে, তাহলে আবার সকালের মতো করে অল্প একটু মুড়ি খান, নাহলে চা দিয়ে বিস্কুট খান, লাল চা দিয়ে বিস্কুট খান। রাত্রের খাবারটা আবার একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন। চেষ্টা করুন, যদি সকালে 8টায় খাচ্ছেন, রাত্রের খাবারটা 8টার মধ্যে শেষ করে নেবেন, ঠিক আছে? সকালের ব্রেকফাস্ট যদি 8টায় করছেন, এই 12 ঘন্টার মধ্যে খাওয়াটা শেষ করে নেবেন, এবং ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জল খেয়ে আবার ঘুমোবেন। সারাদিনে 2 থেকে আড়াই লিটার মোটামুটি জল খেতে হবে। এইভাবে করুন, দেখবেন পায়খানাটা যখন পরিষ্কার হবে, আপনার পেটের সমস্যা অনেক কমে যাবে। যদি এগুলো করেও পায়খানাটা আপনার ক্লিয়ার হচ্ছে না, নর্মাল হচ্ছেন না দেখছেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এসে আমাদেরকে দেখাবেন। আমাদের ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে সঠিক চিকিৎসা করে এই রোগটাকে তখন ঠিক করে দেবে। আমি হেল্পলাইন নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনার টিভি স্ক্রিনে রয়েছে, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আমি কৌশিক দা বলছি, বাগনান থেকে। বলছি আমার মানে পেট মানে দেখছি আজ 15 দিন ধরে দেখছি আমার ব্যথা করে, ঠিক আছে? পেটের কোন জায়গায় ব্যথা করে? ডান দিকে। ডান দিকে ব্যথা করছে, হ্যাঁ, আর বলুন। তারপরে মানে এরকম ঔষধ এনেও খেয়েছিলাম, খাবার পরে দেখছি মানে সেরকম ভালো হচ্ছে না, সেরকম ব্যথাই করে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 47 বছর। আপনার কোনো রকম মদ বা ওই ধরনের নেশা আছে? না না না। আর খাবার একটু রিচ খাবার খান? হ্যাঁ, রিচ খাবার খাই। আচ্ছা, আর কোনো সমস্যা হচ্ছে যে বমি বমি ভাব বা কিছু? না না না। পায়খানা রেগুলার ক্লিয়ার হচ্ছে? না, পায়খানাটা সেরকম একদিন ছাড়া একদিন হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি। দেখুন, আপনার দুটো ব্যাপার হতে পারে। একটা হতে পারে যে আপনার পায়খানা যেহেতু পরিষ্কার হচ্ছে না, পেটের মধ্যে পায়খানা জমা থাকছে। পেটের বলতে আমাদের যে অন্ত্রগুলো, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বিশেষ করে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আমাদের পায়খানাগুলো আপনার জমা থাকছে, এবং সেখান থেকে ফার্মেন্টেশন হয়ে কি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে, ঠিক আছে? বেরাতে পারছে না পায়খানাটা, তাই গ্যাস তৈরি হচ্ছে। গ্যাস তৈরি হয়ে পেটের মধ্যে কিন্তু ব্যথা হতে পারে। আবার একটা যেটা, যদি আপনার লিভারে কোনো সময় সমস্যা হয়, তার থেকে হতে পারে। এই যে রিচ খাবার দিয়ে দুরকম, একটা হচ্ছে লিভারের মধ্যে কিন্তু ফ্যাট তৈরি জন্মে যায়, মানে প্রলেপ পড়ে যায়, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার দুটো কারণে হয়। যারা খুব বেশি ড্রিঙ্ক করে, মদ খাচ্ছে অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হতে পারে, যেটা বলা হয় যে অ্যালকাহলিক ফ্যাটি লিভার। অ্যালকাহল খাচ্ছে, মদ খাচ্ছে, অ্যালকাহলিক ফ্যাটি লিভার। যারা মদ খায় তাদের বেশি, যারা দীর্ঘদিন ধরে খাচ্ছে তাদের কিন্তু এই রোগটা খুব কমন দেখা যায়। দ্বিতীয় আরেকটা হয় যারা নন অ্যালকোহলিক, ধরুন খাদ্য খাবারের ধরনটাই এমন যেখানে বেশি ধরুন রিচ খাবার, তেল মশলা বেশি, ঘি, বাটার বা চর্বি জাতীয় খাবার বেশি, সেখান থেকেও কিন্তু ফ্যাট জন্মায় লিভারে। সেটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে। দুটো ক্ষেত্রেই কিন্তু লিভারের ওপরে চাপ আসবে, এবং এইরকম সিচুয়েশনে কিন্তু পেটে ব্যথা হতে পারে, লিভারে পেইন হতে পারে। এছাড়াও অনেক সময় লিভার এনলার্জ হয়ে যায়, সেখানেও লিভারে চাপ লাগে, বেশি একটু ভরা পেটে খেলেই দেখা যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে, এগুলো হতে পারে।
আবার অনেক সময় লিভারের ইনফেকশন হতেও কিন্তু লিভারে ব্যথা দেখা দেয়। তো লিভারটা ঠিক রাখতে হবে। আমি প্রথমে বলছিলাম যেটা লিভারকে ঠান্ডা রাখতে হবে। লিভারকে ঠান্ডা রাখার আরেকটা সহজ উপায় হচ্ছে রেগুলার যদি আপনি লেবু জাতীয় ফল খান তাহলে কিন্তু লিভারটাকে টক্সিন ফ্রি করা যায় বা লিভারটাকে জন্য তার হেলদি। যেমন কি ধরুন বাতাবি লেবু, বাতাবি লেবুর রস কিন্তু খুব উপকার, আখের রস খুব উপকার, তারপরে মৌসম্বি, কমলা লেবু, তারপরে পাতি লেবু, এই যে এই জিনিসগুলো এগুলোর কিন্তু খুব উপকার হয় আমাদের লিভারটাকে পরিষ্কার রাখতে। তো আর কি করবেন তার পাশাপাশি এই খাবারগুলো খাবেন, তার পাশাপাশি কী করতে হবে যে অন্য খাবার রিচ খাবারগুলো কিন্তু বর্জন করতে হবে। এইটা আরেকটা কথা বলে দেবো, যখনই ফল খাবেন ভরা পেটে ফল খাবেন না। এমন আগে বলা হতো যে ভরা পেটে ফল খালি পেটে জল, ওই কনসেপ্টটা ভুল, ঠিক আছে? ফল খেতে, ফল হজম একভাবে হয়, খাবার ভারী খাবার একভাবে হজম হয়, তাই দুটো একসাথে খেলে একটু গন্ডগোল হয়। কি করবেন, ফল যখন খাবেন তার 1-1.5 ঘন্টা আগে পরে কোনো খাবার খাবেন না, ঠিক আছে? এইভাবে করে মেনটেন করুন। যদি দেখছেন তাও ভালো কিছু হচ্ছে না, যে ব্যথাটা কমছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, তাহলে কিন্তু এসে আমাদের এখানে কনসাল্ট করুন। ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে আপনার ফ্যাটি লিভার হোক, কনস্টিপেশনের প্রবলেম হোক, গ্যাসের প্রবলেম হোক, ব্যথার প্রবলেম হোক, সবগুলোই কিন্তু ঠিক করা যাবে। একদম। আমরা একটু জেনে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের। আমি একটু জানিয়ে দিচ্ছি, মেচেদাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়াও কিন্তু আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরী যিনি আজকের আমাদের গেস্ট রয়েছেন। আরেক জায়গা হলো দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, একটু হোল্ডে থাকুন, ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন জামশেদপুরে, এছাড়া ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াতে পাচ্ছেন হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শ্যামপুর, গঙ্গারামপুর এবং ক্যানিং এগুলো হলো ওপেনিং হবে। আমরা অবশ্যই আপনাদের সেটা ডিটেলসটা জানিয়ে দেবো, কোন ডেট কত কোন ডাক্তারবাবুরা আসছেন সব কিছু আমরা ডিটেলসটা আপনাদেরকে অ্যানাউন্স করে দেবো। এছাড়া আপনার আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং বনগাঁতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের তো সেইভাবে আমরা ঘোষণা করেছি যে কোথায় কোথায় ওপেনিং হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও কীভাবে প্রসারিত হচ্ছে বিভিন্ন জায়গায়, গঙ্গাসাগরে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়ে, এগুলো ডেটগুলো আপনাদের অবশ্যই আমরা মেনশন করে দেবো। আর আপনারা তো জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি কিন্তু আপনার প্রতিদিন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজারে আছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে আছেন, এছাড়াও কিন্তু খিদিরপুরে ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, এছাড়া বেলুড়ে পাচ্ছেন এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার থার্সডেতে আপনার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার বলে টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই দুটি নাম্বার হলো 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি সব কিছু জেনে যাচ্ছেন। কোথাও যদি চিকিৎসা করে থাকেন তার রিপোর্টগুলো আপনাদের নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু আপনারা কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জানার জন্য এই দুটি নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করবে, নোট করে রাখুন আপনারা। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ কথা বলতে হবে, বলুন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। ফোনে কে রয়েছেন? ফোনে রয়েছেন আপনি, কথা বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা, বলুন। সমস্যাটা বলতে হবে এবং অবশ্যই আপনি ট্রাই করুন। আমরা আবার আলোচনায় ফিরবো।
ডাক্তারবাবু, যেটা হলো যে এই সময়টা বিশেষ করে কিন্তু আমরা পেটের দিকে তাকাই না, পেটের কি সমস্যা হবে সেটা নিয়ে ভাবি না। এই শীতের প্রকোপে আমাদের একটু বনভোজন হয়, একটু এদিক ওদিক খাওয়া দাওয়া হয়, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া অনেক সময় হয়ে যায়, স্পাইসি খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারগুলো আমরা এই সময় খাই, কারণ বাঙালি মানে সবাই একটু আমরা খাদ্য রসিক। আপনি কি সাজেশন দেবেন তার আগে আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। বলুন, কি সমস্যা বলুন। বলছি আমার বাবার হচ্ছে 82 বছর বয়স, হ্যাঁ, আচ্ছা, কিন্তু শুয়ে থাকলে বা বসে থাকলে কোনো কিছু হচ্ছে না, কিন্তু হাঁটতে গেলেই পায়ে টান ধরছে, বেড়ালি গাছে ঠিক গোড়ালিটার কাছে, আর যন্ত্রণা হচ্ছে প্রচন্ড। শুনুন, আপনার বাবা কি এমনি নর্মাল হাঁটাচলা করছিলেন এতদিন হ্যাঁ ধরে? হ্যাঁ হ্যাঁ, একদম নর্মাল হাঁটাচলা করছিল, কাজ করছিল। আচ্ছা, এটা কি হচ্ছে এখন হাঁটতে গেলে পায়ে টান ধরছে, তাই তো? পায়ে টান ধরছে আর যন্ত্রণা হচ্ছে অসহ্য। কোন জায়গায় যন্ত্রণাটা হচ্ছে? ওই গোড়ালিটার কাছে, গোড়ালিটার কাছে। আচ্ছা, গোড়ালিতে। আর বাবা যে এটা প্রবলেমটা হচ্ছে কতদিন ধরে? এই ধরুন মাসখানেক। আচ্ছা, বাবার খাওয়া দাওয়াটা কেমন করছে, মানে চেহারা কেমন, ভারী না মোটা? রোগা রোগা রোগা। খাওয়া দাওয়া কেমন করেন উনি? অনেক মোটামুটি। মোটামুটি। এমনি আর সব ঠিক আছে, পায়খানা পরিষ্কার হওয়া এইসব হ্যাঁ হ্যাঁ, ওগুলো হয়, ঠিক আছে, পায়খানা হয়। আচ্ছা, দেখুন অনেক সময় কি হয়, গোড়ালিতে হাড় বাড়ে, ঠিক আছে, যদি সেখানে ক্যালকেনিয়াম স্পার বলা হয়, সেখানে গোড়ালিতে হাড় বাড়ে বলা হয়, সেখান থেকে কিন্তু গোড়ালিতে ব্যথা হয়। এবার সেটা দেখতে গেলে একটা এক্স রে করে দেখতে হবে যে ওইটা বেড়েছে কিনা, তাহলে তার একটা চিকিৎসা আছে, ঠিক আছে। এবং তার যে 82 বছর বয়স, তো যথেষ্ট বেশি বয়স হয়েছে এখন। এবার তার কি হচ্ছে যে টান ধরছে, টানটা অনেক সময় দেখা যায় যে শরীরে ভিটামিনের অভাবে হয়, বা ধরুন নার্ভের সমস্যার জন্য হয়, এগুলো আলাদা আলাদা কারণ থাকে। তার সাথে সাথে এখন দেখুন শীতকালটা এসছে, ওনাকে স্নানটা করতে বলবেন হালকা গরম জলে, ঠিক আছে। এবং একটা কাজ করুন, একটা চেষ্টা করে দেখুন, আমি যেটা বলছি, একটা পাত্রে একটা বালতিতে ঠান্ডা জল রাখবেন, মানে নর্মাল জল রাখবেন, একটাতে গরম জল রাখবেন, যেটা ওনার পায়ে সহ্য হয়, যাতে পুড়ে না যায় পা, ঠিক আছে। আগে আপনি দেখে নেবেন। এবার 2 মিনিট ঠান্ডা জলে প্রথমে চোবাবেন, তারপরে তুলে নিয়ে 3 মিনিট গরম জলে, আবার ওখান থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে 2 মিনিট, আবার গরম জলে 3 মিনিট, এভাবে 5 বার করবেন, ঠিক আছে, বা 6 বার করবেন, করে তারপরে পাটা মুছে ফেলবেন। দেখুন এটা 2-3 দিন করে কিছু উপকার হচ্ছে কিনা। যদি না হয় তাহলে বাবাকে যদি নিয়ে আসতে পারেন ভালো, আর যদি না নিয়ে আসতে পারেন তো আমাদের সাথে হেল্পলাইনে কথা বলে আপনি দেখুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ডাক্তারবাবুদের সাথে কথা বলুন যে অনলাইনে আপনার বাবার ট্রিটমেন্টটা করা যাবে কিনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই হেল্পিং নাম্বার দুটি আপনাদের রাখতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, আরেকটি নাম্বার 9830235557, এই দুটি নাম্বার রয়েছে, আপনারা নোট করে রাখুন এবং অবশ্যই আপনারা হেল্পিংয়ের মাধ্যমে আপনারা সব কিছু ডিটেলসটা জেনে নিন। আমরা এবার একটু আমরা অবশ্যই আলোচনা ফিরবো, তার আগে আমরা কিন্তু একটু দেখে নিই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন দূর দূর প্রান্ত থেকে, এবং কাছের বন্ধু দূরের বন্ধু এসে নানান যন্ত্রণা নানান সমস্যা নিয়ে যারা এসেছেন, রোগ মুক্ত জীবন কিভাবে ফিরে পেয়েছেন এবং তারা কিভাবে ভালো আছেন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছে, কতটা তারা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, আমরা একটু দেখে নেব। সেটাই তার এক ঝলক আপনাদেরকে আমরা তুলে ধরছি ক্লিপিংসের মাধ্যমে। সঙ্গে থাকুন, আমরা বিরতির পর আবার ফিরে আসছি আলোচনায়। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। এবার হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল, এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে,
হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস এখন treatment কি করছি। রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল, এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি। হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, ডানকুনি। ঠিক। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে। তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল। একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। হ্যাঁ, আমরা আবার ফিরে আসলাম। আপনারা তো অবশ্যই দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে তারা কতটা উপকৃত হয়েছেন, সুস্থ সবল সতেজ জীবন তারা ফিরে পেয়েছেন এবং কতটা ভালো আছেন। সত্যি এইভাবেই কিন্তু তাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু গ্রুপ অফ ডক্টরস দ্বারা তারা কিন্তু ভীষণভাবে মানুষের এই উপকারটুকু রেখে তারা সকলেই একেবারে সাকসেসফুল ডক্টর হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করছেন, সেটা বলতেই হয়। তার কারণ এইভাবে কিন্তু ন্যাচারাল ওয়েতে কিন্তু যেটা হলো আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু মানুষ ভালো আছেন।
আমরা অবশ্যই আরও আমরা জানবো, আলোচনা আমরা ফিরবো। তার আগে আমি আরেকবার করে বলে দিচ্ছি যে এক্স্যাক্ট নাম এবং লোকেশনটা মেনশন করে আমি একটু জানিয়ে দিচ্ছি ডাক্তারবাবুদের কোথায় আপনারা কখন পেয়ে যাচ্ছেন। মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন বোলপুরে, এবং দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এছাড়া বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডিব্রুগড়ে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং বনগাঁতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আর কোথায় কোথায় ওপিনিয়ন হচ্ছে সেটা আমি এক্স্যাক্ট অবশ্যই বলে দিচ্ছি, শ্যামপুর এবং গঙ্গারামপুর এবং ক্যানিং। আমি ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও প্রসারিত হচ্ছে, একেবারে বন্ধুদের রিকোয়েস্টে বিভিন্ন জায়গা তারা আরও ছড়িয়ে যাচ্ছে। কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে তো আয়ুর্বেদ চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবে কাজ করছে। এছাড়া আরও প্রসারিত হচ্ছে, জায়গাগুলো আমি মেনশন করে দিচ্ছি, গঙ্গাসাগরে হচ্ছে, পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, হাওড়া শ্যামপুরে হচ্ছে, এছাড়া ক্যানিংয়ে হচ্ছে। আপনাদের আমরা অবশ্যই ডেটগুলো কিন্তু মেনশন করে দেবো। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি কিন্তু আপনারা ডক্টরদের পেয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন ডক্টরদের বিভিন্ন ডক্টরদের পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনার কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন এবং অবশ্যই বন্ধুরা হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন। সেখানে কিন্তু ডক্টর বি শর্মা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ 24 পরগনা আমতলাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার 9830235527 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পাচ্ছেন এবং কোথায় কখন ডাক্তারবাবুরা আসছেন সেটা আপনারা জানতে পাচ্ছেন। যেমন তেমনই যদি কোনো চিকিৎসালয়ে আপনি চিকিৎসা করেছেন, ট্রিটমেন্ট করেছেন, সেই ট্রিটমেন্টের টেস্ট রিপোর্টগুলো প্লিজ আপনারা আনবেন কিন্তু অবশ্যই, তারপরে তারা ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু দেবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ঠাকুরদে বলছি। ঠাকুরদে বলুন কি সমস্যা? সমস্যা বলতে পেটের সমস্যা। কি হচ্ছে প্রবলেম? হজম হয় না মানে আপনার কি গ্যাস অ্যাসিডিটি হচ্ছে না কি পায়খানা পাতলা হচ্ছে বা কষা হচ্ছে, কোনটা? গ্যাস অ্যাসিডিটি, কষা। আচ্ছা, পায়খানা কষাও আছে না? আর কতদিন ধরে আপনি এটা সমস্যায় ভুগছেন? 3 মাস ধরে। কোনো কি চিকিৎসা করেছেন এই ব্যাপারে? আচ্ছা, আপনার খাওয়ার সময়টা কখন থাকে? খাওয়া দাওয়া দুপুরের খাবার কটায় করেন এবং ব্রেকফাস্ট কটায় করেন? দুপুরে ধরো আমি করি 9টা থেকে 1টার মধ্যে। আচ্ছা, রাত্রে খাওয়ার 9টা থেকে 9:30। বাহ। আর সকালে ব্রেকফাস্ট? সকালে আমি কিছু খাই না, একটু চা খাই। চা কি দুধ চা খান? না, দুধ চা খাই, মাঝে মাঝে লিকারও খাই, সব রকম খাই। আচ্ছা, আর রান্না বান্না যেটা আপনার হয় সেটা কি একটু খুব রিচ হয় নাকি পাতলা হালকা? রান্না বান্না বলতে গেলে অন্য কোথাও রান্না বান্না কোনো সময় রিচ হয়, কোনো সময় হালকা হয়, সব রকম মিলেমিশে হয়। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এই যে পেটের সমস্যা না বিভিন্ন কারণে হয়, তার মধ্যে আপনার থেকে যেটা শুনলাম, তো মেইন ব্যাপারটা হচ্ছে আপনার দুটো জিনিস। একটা হচ্ছে খাওয়ারের সময়টা, আপনি 12টার দিকে খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু অনেকটা গ্যাপ পড়ছে আপনার, ঠিক আছে? এতটা না খেয়ে থাকলে কি হয়, পেটের মধ্যে অ্যাসিড বেড়ে যায়। ঘুম থেকে ওঠার আমি যেটা বলছিলাম, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে একটু ব্রেকফাস্ট করবেন।
যদি আপনার মনে হয় না খুব বেশি হালকা ভারী কিছু খাবো না, তাহলে একটা ফল খেয়ে নিন, সেটাও উপকার হবে, খুব ভালো উপকার হবে। যদি মনে হচ্ছে না আমি ফল খাবো না, তাহলে 50 গ্রাম মতো ছাতু গুলে খেয়ে নিন, চিনি ছাড়া, এটা খেতে পারেন। যদি মনে হচ্ছে না আমি এটা ভালো লাগছে না, তাহলে আপনি কি করবেন, যে একটু ছোলা আগের দিন ভিজিয়ে রেখে দিন, সেটা 25 গ্রাম মতো বা 20 গ্রাম মতো ছোলা, তার সাথে একটু গুড় দিয়ে চিবিয়ে খেয়ে নিন, তার পারলে তার সাথে একটু কাঁচা হলুদ, এই তিনটে কম্বিনেশন করে খেলে খুব উপকার হয়। ইনফ্লেমেশনও কমবে, পেটের সমস্যাও অনেক ঠিক হবে, এবং যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সাথে আদা কুচিও একটু অ্যাড করতে পারেন ছোলার সাথে। এইভাবে এটা খেয়ে নিন। তারপর আপনি 12:30 1টার মধ্যে ভাত খাচ্ছেন, খুব সুন্দর টাইম, এবং রাত্রেও যে তাড়াতাড়ি 9টা 9:30টার মধ্যে খাচ্ছেন, খুব ভালো। এটা করুন। তার সাথে সাথে জলের পরিমাণটা বাড়ান। অনেক সময় কি হয়, আমরা জল যদি কম খাই তাহলে কিন্তু অ্যাসিডিটি, গ্যাস এগুলো কিন্তু বাড়ে, কারণ জল হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের কাজ করে শরীরের মধ্যে। এবার সেটার যদি ঘাটতি থাকে তা আমার কিন্তু খাবার যে নালীটা সেটা কিন্তু পরিষ্কার হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্যই বলবো জলের পরিমাণটা বাড়ান। ঘুম থেকে উঠে অবশ্যই হালকা গরম জল খাবেন, রাত্রে ঘুমানোর সময় 1 গ্লাস হালকা গরম জল খাবেন, এগুলো মেনটেন করুন। আর সারাদিনে চেষ্টা করুন যখনই সুযোগ পাবেন একটু জল যেটা খাবেন হালকা গরম করে খান। এইভাবে মেনটেন করুন, আশা করছি আপনার উপকার হবে। যদি বাই চান্স দেখছেন এতেও হচ্ছে না, ঘরোয়া এই পদ্ধতিতে হচ্ছে না, তাহলে কিন্তু আপনার এটাকে দেখাতে আসতে হবে। কারণ সেখানে হয়তো দেখা যাবে যে আপনার আমাদের কাছে এলে, এনবিপিতে এলে আমাদের ডাক্তারবাবুরা দেখে বলবে যে ওখানে থেকে লিভারের কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ দেখা গেছে ভারতবর্ষে মানে 90% লোকের লিভারের কিছু না কিছু সমস্যা থাকে। 90% লোকের লিভারের কিছু না কিছু সমস্যা থাকে, আমরা সেগুলো বুঝতে পারি না। কখন বুঝি, যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন। এবার যেহেতু অনেকের প্রবলেম হয় না, সে ভাবে যে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভেতরে আন্ডারলাইং একটা সমস্যা রয়ে যায়। এবার আমরা কখন বুঝি, যখন মারাত্মক আকার ধারণ করে, কোনো একটা সিমটম দেয়, কীরকম ব্যথা হতে পারে, পেটের গন্ডগোল হতে পারে, শরীর খারাপ লাগছে হতে পারে, বিভিন্ন রোগের বিভিন্ন রকম, তখন আমরা বুঝি যে আমাদের ভেতরে কিছু একটা তো গন্ডগোল হয়েছে, তার জন্য এই প্রবলেমটা এসছে, তখন ডাক্তারের কাছে যাই। তার জন্যই বলবো যে এই একটা ডেইলি একটা রুটিন সুন্দর করে মেনটেন করা উচিত। আমরা আসবো এই ব্যাপারটা পরে কথা বলবো। তো মেনটেন যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো এবং অনেক রোগকে কিন্তু আমরা সরিয়ে রাখতে পারবো। একদম। আমরা আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আজরা থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা বলুন। বলুন। বলছি আমার কিছু একটু খেলে মানে মুখটা টক টক হয়ে যাচ্ছে আর গলাটা জ্বালা করছে। অ্যাসিড হচ্ছে প্রত্যেক খুব বেশি। বয়স কত আপনার? বয়সটা 32 বছর। ভাত খাওয়া দাওয়া কখন করেন? সকালে মুড়ি খাচ্ছি, তারপরে দুপুরে 1-1:30 দিকে ভাত খাচ্ছি। মুড়ি কি দিয়ে খান? মুড়ি, আলু ভাজা, শসা, কিছু চানাচুর। না, ওগুলো বন্ধ করতে হবে। মুড়ি খেলে এখন আপাতত আপনি মুড়িটা খাবেন, কিন্তু জল দিয়ে ধুয়ে খাবেন, ঠিক আছে? তার মধ্যে অল্প হালকা করে একটু গুড় দিতে পারেন, গুড় দিয়ে খান। কিন্তু ওই যে চানাচুর, ভাজা ভুজি, ওগুলো সব বন্ধ করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে ঘুম থেকে উঠে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে খাবারটা খেয়ে নেবেন, ব্রেকফাস্টটা। এবং ওই 1-1:30 নাগাদ লাঞ্চ করছেন, ঠিক আছে, কিন্তু তেল মশলা বেশি খাবেন না। মাছ মাংসটা একটু কমাবেন, ডিম আর মাংস এই দুটো এখন বন্ধ রাখুন। মাছ খাবেন হালকা ঝোল, ওই খুব রিচ করে রেঁধে পেঁয়াজ মশলা টশলা দিয়ে না, হালকা ঝোল খাবেন, ঠিক আছে? এবং তার সাথে সাথে একটু পেঁপে খাওয়ার হ্যাবিট করুন। আর আরেকটা যেটা করতে হবে, রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি খাবেন, 8:30-9টার মধ্যে খেয়ে নেবেন, ঠিক আছে? সারাদিনে মোটামুটি 2-2.5 লিটার জল খাবেন, গরম জল খেয়ে সকালবেলা শুরু করবেন দিন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে গরম জল খেয়ে ঘুমাতে যাবেন। এইভাবে করুন, দেখবেন আস্তে আস্তে পায়খানা ক্লিয়ার হয় না তো? না, একদিন হচ্ছে তো একদিন হচ্ছে না, হ্যাঁ, আবার দুটো হয়ে যাচ্ছে। ঠিক এই পায়খানাটা এখানেও ক্লিয়ার হবে, দেখবেন তখন গ্যাসের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর খাওয়াটা যেভাবে বললাম এভাবে করুন, অ্যাসিডিটিটা আস্তে আস্তে কমে যাবে।
ঠিক আছে, ধন্যবাদ। আরও ডিটেলস তো অবশ্যই জানার জন্য দুটি নাম্বার আপনারা রাখুন, হেল্পিং নাম্বার আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল যে এই সময়টা আমরা একটু খাদ্য রসিক আমরা ঠিকই, কিন্তু খাদ্যের কোনো লিমিটেশন থাকে না, রেস্ট্রিকশনও থাকে না, মানে একটু স্পাইসি খাবার, একটু বেশ ঝোল মশলা দিয়ে বেশ সুন্দর করে খাবার একটা টেন্ডেন্সি এই সময়টা, বিশেষ করে এই শীতের প্রকোপে, শীতের আমেজে বনভোজন থেকে শুরু করে বিভিন্ন আমরা একটু এই খাবারগুলো ভীষণভাবে খেয়ে ফেলি, তারপরে বুঝি যে ঢেকুর উঠছে বা বদহজম হচ্ছে, হজম হচ্ছে না, সেই সমস্যাগুলো তৈরি হয়। আমরা সেই বিষয়ে আজকে জানবো, আপনি কি সাজেশন দেবেন? একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। এখনো ছাড়িনি। ও, উনি আগের জনই বোধহয়। হ্যাঁ, আপনি কি ফোন করেছিলেন আগে? আমি তো আগে ফোন করে আমার লাইনটা আসতে বললো। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, বলুন কি সমস্যা বলুন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি ডাক্তারবাবু। হ্যাঁ বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যাটা বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, আপনি ফোনে কথা বলুন, আপনি টিভিতে কথা বলবেন না। আমার সমস্যা হচ্ছে আমার হাজবেন্ডের সমস্যা, বয়স 7 বছর, ওই পায়ের হ্যাঁ, টিভি সাউন্ডটাকে জিরো করে আপনি আলাদাভাবে ফোনে কথা বলুন, ঠিক আছে? নইলে লাইনটা কেটে যাবে, হ্যাঁ, ডাক্তারের কাছে পৌঁছাবে না কথা। না, আমার সমস্যাটা আমার হাজবেন্ডের। বলুন, হাজবেন্ডের কি সমস্যা? পায়ের তলায় না ছোট ছোট গুটি গুটি মতন হচ্ছে, পড়ার একটু বলে মনে হয়, ওগুলো খুব যন্ত্রণা, আর ছোট ছোট হয়ে যাচ্ছে, যখন যন্ত্রণা করছে খুব যন্ত্রণা। আবার যখন পায়ে কিছু কাপড় বালি বা কিছু যদি পড়ছে না, ওখানে মানে এত যন্ত্রণা। কি করেন হাজবেন্ড, কি করেন? হাজবেন্ড দোকান করেন, দোকানদার। কিসের দোকান করেন? স্টেশনারি দোকান। স্টেশনারি। বসে করেন না দাঁড়িয়ে করেন? মানে দোকানের মধ্যেই কাজটা করতে হয়, দাঁড়িয়ে জিনিসপত্র। আচ্ছা, ঠিক আছে। প্রথম যেটা করতে হবে শুনুন, আমি বলছি। প্রথমে ওনাকে বলবেন রেগুলার, ঠিক আছে, 2 বেলা করে গরম জলে পা চোবাতে, ঠিক আছে? গরম জলে আপনার ডেইলি পা চোবাতে 2 বার করে সারা দিনে। ময়েশ্চারাইজার মাখতে, পায়ের তলায় ময়েশ্চারাইজার একটু মেখে রাখতে, ঠিক আছে? এবং সাবধানে, যাতে ময়েশ্চারাইজার মাখতে গিয়ে পা স্লিপ না কাটে। এবং জুতো পরতে হবে নরম জুতো না পরলে এই চাপ লাগলেই হবে। এটা ওনার পায়ের যে হাড়গুলো না, সেইটার গন্ডগোল। এই পা তার যখন ঠিকঠাক পড়তে পারে না, নিচে যে চাপটা ঠিক হয় না, তখন এক এক জায়গায় এটা হয়, অনেক মানুষের হয়, ঠিক আছে? এটাকে কর্ন বলা হয়, কর্ন, গুফো বলে, ঠিক আছে? এবং এটার ট্রিটমেন্ট আছে। এটা হচ্ছে প্রথম, আপনি এভাবে মেনটেন করুন, আর ফেলে রাখবেন না। দিনে দিন যে ওই যে বলছেন না, কাকড় লাগলে একদম প্রাণ চলে যায়, মাথা অবধি ব্যথা হয়ে যায়, হবেই, এটা খুব সাংঘাতিক। না, ব্লেড দিয়ে কাটলে আরো খারাপ হবে, কিন্তু ওটা আরো বাড়বে। ব্লেড দিয়ে কাটলে ওগুলো করলে চলবে না, ঠিক মতো ডাক্তার দেখিয়ে করতে হবে। আপনি আমাদের কাছে নিয়ে আসবেন ওনাকে। উনি বহরমপুরে বললেন না, মুর্শিদাবাদ তো, বহরমপুরে আমাদের চেম্বার হয় প্রত্যেক মাসে। হ্যাঁ, ঘরোয়া টোটকা তো আমি বলে দিলাম যেটা, ওটা হচ্ছে আপনি ব্যথাটা একটু আরাম পাবেন। বাদ বাকিটা তো আপনার ওষুধ খেতে হবে, লাগাতে হবে। সেগুলো আমাদের কাছে আসলে আমরা দেখে বলবো কোনটা ওষুধ খেতে হবে, কোনটা লাগাতে হবে, ঠিক আছে? এবং ওষুধ আপনি তো বাইরে পাবেন না আমাদের ওষুধ, তার জন্য আপনাকে নাম বলে দিয়েও কিছু লাভ হবে না। আপনার আসতে হবে আমাদের কাছে, দেখবে সামনাসামনি ডাক্তারবাবুরা, দেখে ওষুধ সাজেস্ট করবে যে কোন ওষুধটা দিতে হবে, কোনটা খেতে। কারণ এটা ঠিক না হলে কিন্তু সারা জীবনে কষ্ট পেতেই থাকবে, একদম কিছু করার নেই, ঠিক আছে? আর ওই যে ব্লেড দিয়ে কাটছে না, ওটা আরও বাড়বে। ওইসব করতে না বলবেন, ডাক্তারি নিজে না করে ডাক্তারবাবুদের কাছে আসতে বলুন। ওই নিজে করলে সারা জীবন কষ্ট পেতে হবে। যদি ইনফেকশন হয়ে যায়, আর যদি ওনার সুগার থেকে থাকে, তাহলে যদি সুগার আছে, পা যদি একবার কেটে যায় না, ওই ঘা শোকাবে না, তখন পা কেটে বাদ দিতে হবে। খুব সাবধান কিন্তু, বলে দিলাম। ওটাকে বলে ডায়াবেটিক ফুড যদি হয় না একবার, তাহলে পা কেটেও বাদ দিতে হয়, পচে যায় পা, এরকমও হয় এক একজনের। যাতে ওইসব না হয়, ভগবানকে ডাকুন। তার জন্য নিজে ওইসব ব্লেড দিয়ে ওইসব
না করতে বলুন। ওইসব করলে কিন্তু বিপদে পড়তে হবে। আমাদের কাছে নিয়ে আসুন, তার চিকিৎসা আছে, চিকিৎসা করলে আস্তে 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 ব্যথাও কমবে, ওই রোগটা ঠিক হবে আস্তে আস্তে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার লিখে রাখুন, এবং আপনি আপনার কাছাকাছি যে সেন্টার রয়েছে আপনি চলে আসুন, এই ফোনের মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে নিন। দেখুন যেটা নিয়ে আমাদের আজকে ওইটাই আমরা আলোচনা প্রস্তুত করব। রেখেছি। হ্যাঁ, তো মেন যেটা আমাদের এখন যেটা খাবার দাবারের ব্যাপারটা একটু শুনুন। প্রথমেই বলবো একটা কথা, গলা পর্যন্ত খাবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আমাদের খাওয়াটা কোথায় থাকে, একটা ব্যাগ আছে, তার ব্যাগটার নাম হচ্ছে পাকস্থলী। সেই পাকস্থলীর যা সাইজ, এবার আপনি একটা জিনিস ভাবুন, আপনার যে ধরুন একটা 1 লিটারের বোতল আছে জলের, সেখানে আপনি জল ঢালতে ঢালতে 1 লিটার অবধি আটলো, এবার সেটা যদি 1.5 লিটার জল ঢালার চেষ্টা করেন কি হবে, উপচে পড়বে। অথবা দেখা যাবে যে রাস্তা পাবে সেই রাস্তা দিয়ে এক্সট্রা জলটা পালাতে চেষ্টা করবে। আমাদের শরীরও তাই, আমাদের যে স্টমাকটা তার যা ক্যাপাসিটি, ঠিক আছে, এক একজনের এক এক রকম সাইজ। এইবার সেইটা যদি একদম টুপু টুপু করে ভর্তি করে ফেলেন খেয়ে দে, তখন দেখবেন যে এই খাদ্য নালীতে গিয়ে জমা হচ্ছে। প্রচণ্ড ক্ষতিকারক, এটা প্রচণ্ড ক্ষতিকারক। কারণ হচ্ছে আমাদের খাওয়াটা হজম হয়, সেটা কি হয়, অনেক সময় দেখেছেন একটা মেশিনের মিক্সি মেশিন যেটা দেখেন, সব জিনিস দেয়, এটা এরকম করে নড়তে থাকে না, আমাদের পেটের মধ্যে ওরকম একটা নড়া হয়, এরকম নড়ে খাবারটা, নড়তে নড়তে ওখানে যা যা এনজাইম আছে, যা যা HCl আছে, এগুলোর মধ্যে সব একটা মিশে মিশে একটা দলা তৈরি হয়, তারপরে ওই দলাটা হজম হয়ে তারপরে ফার্স্ট কি হয়, আমাদের ইন্টেস্টাইন দিয়ে গিয়ে ওটা অ্যাবজর্ব হয়ে যায় গিয়ে লিভার তারপরে ওটার মধ্যে থেকে যদি কোনো খারাপ কিছু পায় সেটাকে শরীরে ঢুকতে দেয় না, শরীর থেকে বের করে দেয়, আর যেটা ভালো আছে সেটাকে রক্তে পাঠিয়ে দেয়। তখন রক্ত ওটা সারা শরীরে মানে পাঠিয়ে দেয় এবং আমরা বেঁচে আছি, যে কোনো কাজ করতে পারছি। কেউ চেহারা ভালো হচ্ছে, কেউ চেহারার রোগা হচ্ছে, কেউ দেখতে গ্লো হচ্ছে, সুন্দর লাগছে দেখতে, সব কিছু এই নিয়ে। খারাপ যদি বাই চান্স ঢুকে যায় আমাদের ক্ষতি হবে, যদি ভালো ঢোকে আমাদের লাভ হবে। এইবার যদি আপনি একদম গলা পর্যন্ত খেয়ে নেন, তাহলে পাকস্থলী ওর নিজের কাজই করতে পারবে না, নড়বে না, তো অটোমেটিক আপনার আইঢাই লাগবে, শরীরে কষ্ট হবে, বমি হতে পারে, এবং অ্যাসিডের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। সব কিছুর একটা তো ক্ষমতা থাকে, লিমিট থাকে। দ্বিতীয়ত, এই যে পিকনিক, বনভোজন, সব কিছু এখন একটা হয়েছে যে কোনো পার্টি মানে সেখানে নেশার দ্রব্য থাকে, অ্যালকোহল থাকে, বিশেষ করে আমি বলবো মদের ব্যাপারটা থাকছে। এটাকে একটু সংযত করে চলুন, কারণ আদৌ এটা কিন্তু ভালো জিনিস নয়। যে কোনো নেশাই কিন্তু মানুষের ক্ষতি করে। এবার যেটা হয়তো কেউ শখ করে খেলো, কেউ পরিমাণ মতো খেলো, সেটা ঠিক আছে, কিন্তু এই যেহেতু মানে পিকনিকের কথা হচ্ছে, অনুষ্ঠানের কথা হচ্ছে, তখন মানুষ কিন্তু বেপরোয়া, কিছুই মানে না। এবার আনলিমিটেড ব্যাপারটা যখনই হবে না, ওটা তো আপনার তৈরি করবে অ্যাসিড, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, সেটা আরও অ্যাসিডিটি ফর্ম করাবে। এদিকে তার সাথে ধরুন আপনি রিচ মাংস খাচ্ছেন, সব অ্যাসিডিক জিনিস শরীরে যাচ্ছে, অটোমেটিক আপনার শরীর খারাপ হবেই হবে। দেখবেন অনেক সময় শুনি আমরা, বিয়ে বাড়িতে রাতে খেয়ে এসে তার মৃত্যু হলো, অনেক সময় শোনা যায়। শুধু খেয়েছে বলে হয়নি, সে তো আগেও মাংস খেয়েছে, সে আগেও হয়তো ড্রিঙ্ক করেছে, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শরীর আর ওটাকে কন্ট্রোল করতে পারেনি। আলটিমেটলি হার্টের ওপরে চাপ এসছে, নিঃশ্বাসে কষ্ট এসছে, আলটিমেটলি সেই মানুষের মৃত্যু হয়েছে। তো এগুলো খুব সাবধান। রাতে সবসময় হালকা খেতেই হয়, যতটা পারা যায়। হয়তো লোভ হবে, আমরা খেতে ভালোবাসে যারা, তাদের মধ্যে লোভ হবে, কিন্তু পেছন দিকে এটা ভাবতে হবে, আমার যদি কিছু ক্ষতি হয়ে যায় বা আমি যদি কষ্ট পাই, তাহলে কি কি ক্ষতি হতে পারে আমার জীবনে, আমার ফ্যামিলির জীবনে। এগুলো যারা একটু সচেতন হবে, একটু ভাববে ফ্যামিলির কথা বা নিজেরকে ভালোবাসবে, তারা কিন্তু এতটা বেপরোয়া হবে না। হ্যাঁ, খাবে না কেন, একটা লিমিট রেখে খান। একদিনে না আপনি 5 দিন খান, অল্প অল্প করে খান। এই যে লিমিট ব্যাপারটা, এটা কিন্তু মেনটেন করতে হয়। সে পিকনিক হোক, বিয়ে বাড়ি হোক, নিজের বাড়িতে হোক, খাবেন। লোভ ভালো না। খেতে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত লোভের ক্ষেত্রেই কিন্তু মানুষের দুর্ঘটনা ঘটে। যে কোনো দুর্ঘটনা কিন্তু অতিরিক্ত লোভের ক্ষেত্রে হয়, সেটাই মাথায় রেখে চলবেন। এবং এই যে খাবারগুলোর সাথে অবশ্যই যাতে ভেজিটেবলস থাকে,
ভেজিটেবলস কিন্তু রেগুলার খেতে হবে, চেষ্টা করুন একটা নিয়ম মেনে চলার, তাহলে দেখবেন সবাই সুস্থ থাকবেন। ধরুন আপনার যে সারাদিনের খাবারটা সেটাকে 4 ভাগের ভাগ করুন, তার মধ্যে একটা ভাগ রাখুন আপনার শর্করা জাতীয় খাবার, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, রুটি হোক, ভাত হোক, বা ধরুন যাই খান, মানে আটার জিনিস, চালের জিনিস, বা গমের জিনিস, বা ধরুন যারা ধরুন ডালিয়া খাচ্ছে, ওটস খাচ্ছে, এই ধরনের জিনিসগুলো রাখুন 4 ভাগের 1 ভাগ। মানে 1 কেজি যদি আপনি সারাদিনে খাবার খান, একটা উদাহরণ দিচ্ছি, তাহলে 250 গ্রাম ওই খাবারটা রাখুন। আর 250 গ্রাম রাখুন আপনার প্রোটিনের খাবারটা, প্রোটিন জাতীয় খাবারটা। তার মানে সেখানে মাছ, মাংস, ডিম, সয়াবিন, দুধের প্রোডাক্টস যেগুলো থাকে, মানে পনির টনির ওগুলো, তারপরে ধরুন ছোলার জিনিস, তারপরে ধরুন রাজমা হতে পারে, এই ধরনের জিনিসগুলো, বা দানা জাতীয় ডাল, এগুলো খাবার। আর যে 2 ভাগ থাকবে না, ওই 2 ভাগ খাবারটাকে চেষ্টা করুন সবজি খেতে। আজকাল কিন্তু এইটাই সবচেয়ে কমে গেছে, মানুষ সবজি খেতে চায় না। মানুষ যে সবজি খেতে চায় না তার জন্যই কিন্তু রোগ বাড়ছে। যদি মানুষ সবজি খায়, সবজিগুলো হচ্ছে কি অ্যালকালাইন, মানে ক্ষার পদার্থ জিনিস, ক্ষার পদার্থ। আর যে প্রোটিন জাতীয় খাবারগুলো, ওগুলো হচ্ছে অ্যাসিডিক, অম্ল জাতীয় খাবার। এবার ধরুন অম্ল জাতীয় খাবারটার মধ্যে যদি আমি ক্ষার জাতীয় খাবারটা বেশি দিয়ে দিই, তাহলে অম্ল জাতীয় খাবারের ক্ষমতাটা কমে যাবে, অটোমেটিক আপনার শরীরে অ্যাসিডের মাত্রাটা বাড়বে না। কিন্তু আপনার যদি অম্ল জাতীয় খাবারটা নাই থাকে, ঠিক আছে, সরি, আপনার যদি ক্ষার জাতীয় খাবারটার খুব পরিমাণ কম হয় এবং অম্ল জাতীয় খাবার অনেক বেশি হয়, অটোমেটিক কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যাসিডিক নেচার একটা তৈরি হবে, যেখানে ওই অ্যাসিডিটি, গ্যাস, এগুলো কিন্তু কোনোদিনই কমতে পারবে না। এইভাবে মেনে চলুন। জলের পরিমাণটা বাড়াতে হবে। আমরা সবাই দেখবেন ইনসাফিসিয়েন্ট জল খাই, সবাই যে যতটা খাচ্ছেন তার থেকে জলটা বাড়ান। অ্যাপ্রক্সিমেটলি 8 গ্লাস যতটা জল হয় ততটা খেলে মোটামুটি কাজ হয়। অথবা আপনি 2 লিটারও খান, দেখবেন হিসাব করে সারাদিনে 2 লিটারও জল খুব কম লোকই খায়, শীতকালে তো আরও কমে যায়। ঠিক আছে, এই জল খাওয়ার হ্যাবিটটা আমাদের করতে হবে। রাতে ঘুমটা যাতে সাউন্ড হয়, মোটামুটি আমাদের যে হাতের মোবাইলটা 1 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। তার ওই 1 ঘন্টায় আমি অন্য কাজ করব, শরীরটা একটু নাড়াচাড়া হলো, আমার খাদ্য খাবারটাও ভালো হজম হলো, তারপরে যখন আমি ঘুমোবো দেখবেন ঘুমটা ভালো হবে। রাত্রেবেলা নীল রঙের লাইট জ্বালিয়ে কখনো ঘুমোবেন না। সম্ভব হলে একটু হালকা গরম জলে পাটা চুবিয়ে 10 মিনিট রেখে পাটা উঠিয়ে মুছে ফেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে, এবং একটা এমন টেম্পারেচারে ঘুমোবেন, অতিরিক্ত এসি না আবার একদম গরমও না, যেটা আপনার আরাম লাগছে সেরকম টেম্পারেচারে ঘুমোবেন, দেখবেন ঘুমটা খুব তাড়াতাড়ি আসবে। 7 ঘন্টা একজন প্রাপ্তবয়স্কের ঘুমানো দরকার, এবং তার ছোটদের কিন্তু 8 থেকে 9 ঘন্টা মিনিমাম ঘুমানো দরকার। ঠিক আছে, এবং ঘুমটা এমন হবে যেখানে সে একটা পিন পড়ার আওয়াজ পেলে যাতে ঘুম না ভেঙে যায়, একটা টুক করে আওয়াজ হলো ঘুম ভেঙে গেল, কেউ কাশলো ঘুম ভেঙে গেল, কেউ একটা কথা বলছে ঘুম ভেঙে গেল, না ওরকম নয়, একদম অচৈতন্যভাবে যাতে সে ঘুমোতে পারে। তো এই হ্যাবিটগুলো করলে দিনের পর দিন করতে করতে দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে। অনেকে বলে কি আমার তাড়াতাড়ি ঘুম আসে না, তুমি চেষ্টাই তো করো না, তুমি তো জেগে থাকার চেষ্টা করো, তাহলে অটোমেটিক ওই হ্যাবিটটা হয়ে গেছে এতদিনে। এবার তুমি ঘুমানোর চেষ্টা করো, 1 দিনে হবে না তো 7 দিনে হবে, কিন্তু হবে, ওই হ্যাবিটটা করতে হবে। তাহলে দেখবেন একজন ব্যক্তি খুব সুস্থ থাকবে, এবং পারলে রেগুলার একটু হালকা ব্যায়াম ঘরে থেকেই করা যায়, সেই ব্যায়ামগুলো, এই সব পরামর্শ যা দিলাম একদম আপনি কিন্তু হাতে কাগজে কলমে এই ব্যাপারগুলো পেয়ে যাবেন যখন আপনারা এনবিপিতে আসবেন। শুধু ওষুধ নয়, শুধু পঞ্চকর্মা না, আপনার লাইফস্টাইল কেমন থাকা দরকার, চিকিৎসা শেষ হয়ে গেলে, ওষুধ বন্ধ হয়ে গেলে আপনি কিভাবে চলবেন, সব পরামর্শ পাবেন। একদম অবশ্য তার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের সঙ্গে রয়েছেন, এবং তার হাত ধরতে হবে, তবেই কিন্তু আপনারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আর ডক্টর ভাদুরের এত সুন্দর সাজেশন, এত সুন্দর তার অ্যাডভাইস সত্যি আমাদের কাছে অনেকটাই। অবশ্য আমরা পরবর্তী আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।